This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের কাজ হচ্ছে ভয়েস ক্লিয়ার কেন হয় না প্রতিদিন? মাইক ম্যান কিন্তু ইনডোরে যারা কাজ করছেন আমি বারবার দেখছি প্রবলেম ক্রিয়েট করছেন। আমি আগের দিনও দেখে গেছি, আজকেও দেখছি। সেখানে ওনার লোক নেতাজি ইন্ডোর স্টেডিয়াম হচ্ছে, ক্রীড়ামন্ত্রীর আন্ডারে মাইক তার, সাউন্ড বক্স তার, সব তারপরে সাপোর্টেজ হচ্ছে। দিস ইজ টু ব্যাড। এবার কিন্তু আমি অ্যাকশন নেবো, আমি বলে দিলাম। আমি আগের দিনও ইন্ডাস্ট্রি মিটিংয়ে দেখে গেছি লোকের এই কমপ্লেন এসছে। টাকা নিয়ে কাজ করেন আপনারা, সেটা আপনার প্রাপ্য, কিন্তু আপনি তো সার্ভিস তো দেবেন। আর পুলিশ কি করে, কেন দেখে না? আমরা অনেক পুলিশ দেখেছি এর আগে। আমরা দেখেছি ডগ ক্যাচার পুলিশ, আমরা দেখেছি ফুলকে আটকানোর জন্য পুলিশ, আমরা দেখেছি দড়ি ধরা পুলিশ। এই প্রথম দেখলাম মমতা ব্যানার্জি পুলিশকে বলছেন রাজনৈতিক কর্মসূচির মাইকটা কেন পুলিশ দেখে নিল না। ব্যাপারটা হচ্ছে ওনার পতনের লক্ষণ হচ্ছে এগুলোই। আর পুলিশ কি করে, কেন দেখে না? যারা দায়িত্বে থাকে। তাই আজ থেকে পশ্চিমবঙ্গে আরও একটি পুলিশ চালু হলো, মাইক টেস্টিং পুলিশ। মাইক টেস্টিং পুলিশের আজকে উদ্ঘাটন করলেন মাননীয় পুলিশ মন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। যখন এগুলো দেখি না আপনাদের বলার সময়, এত সিরিয়াস খবর হাসি চাপতে পারি না, জানেন? হিলারিয়াস। মাইক টেস্টিং পুলিশ, এই পুলিশই ছুটলো উত্তর 24 পরগনার অশোকনগর কল্যাণগড়ে। কেন জানেন? এক তরুণ কি কীর্তি করেছেন দেখুন। বাড়িতে তৃণমূলের জন্য নো এন্ট্রি পোস্টার। যুবকের বাড়িতে তৃণমূলের নেতারা খবর পেয়েই যুবককে আটক করলো পুলিশ। আমাদের বিগ ওয়ালের দিকে তাকান, আমাদের বিগ ওয়ালের দিকে তাকান ভালো করে। এই দেখুন, তৃণমূল নো এন্ট্রি। এই তরুণ লিখেছেন তার বাড়ির দরজায়, অন্যের বাড়ি নয়। তিনি লিখেছেন তৃণমূল নো এন্ট্রি, আর এখানে ব্যাখ্যাটা দিয়েছেন নো এন্ট্রির তো একটা কারণ থাকবে। মিটিং মিছিল হলে যেমন দিয়ে দেয় পুলিশ, এখানে 144 যাওয়া যাবে না, এখন তো আবার ধারা বদলে গেছে। যাই হোক, এই বাড়িতে তৃণমূল নেতা সমর্থকদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কারণ তৃণমূল মানেই ধান্দাবাজ, চোর, ধর্ষক বা তাদের সমর্থক। এইটা ওই তরুণ লিখেছেন তার বাড়ির বাইরে এবং নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন। নাও খেলা। অভিযোগ পেতে না পেতেই সেখানে পুলিশ ছুটেছে। কেন? নিজের বাড়িতেই তো পোস্টার লাগিয়েছেন ওই তরুণ, তৃণমূলের নো এন্ট্রি। দেখুন, যদি তারা আসে, বিহার ভোটের রেজাল্ট আউটের দিনই ভিডিও প্রকাশ করেছিল তৃণমূল। আর অশোকনগর কল্যাণগড়ে বাড়িতে নো এন্ট্রি তৃণমূলের। 4 নম্বর ওয়ার্ডে রকেট মোড়ে নিজের বাড়ির দরজাতেই পোস্টার ঝুলিয়েছেন যুবক শুভম রায়। আর কি, তৃণমূল নেতাদের রোষে পড়তে তো হবেই। শুভম রায়ের বাবার সঙ্গে এক প্রস্থ কথা কাটাকাটি হলো, তারপরেই নো এন্ট্রি পোস্টার পেরিয়েই বাড়ির দরজায় তৃণমূল নেতাকর্মীরা। ততক্ষণে পুলিশও হাজির। কিন্তু কেন এমন পোস্টার লিখলেন শুভম রায়? কেন দিলে বাড়িতে? বিষয়টা হচ্ছে 2 মের দিন আমার বাড়িতে ভাঙচুর হয়েছিল, তারপরে কেউ আসেনি, আমি কারো মানে কোনো পার্টিরই কোনো ইয়ে পাইনি। তারপরে আমার কাছে নানা রকম ফোন আসে দেখা করার জন্য, এমনকি থানার থেকেও ফোন আসে, আমার কাছে সব রেকর্ডিং আছে। তারপরে আমি এই স্টেপটা নিয়েছি বাড়ির সামনে, আমার নিজের বাড়িতে আমি নিজে লাগিয়েছি, কিন্তু আমাকে বলা হচ্ছে এখন মারধর করা হবে। নিজের বাড়িতে নিজেই পোস্টার লাগিয়েছেন নো এন্ট্রি তৃণমূল। ছেলে এসব লিখেছে কেন বাড়িতে? ওই যে ওনাদের বলা হয়েছে সব, কি কারণ? ওদের ঘরের টাকা আটকেছে। হ্যাঁ, এবার ওকে আবার থানা থেকে নাকি ফোন করেছে, তুই আয়। আবাসের টাকা আটকানো নিয়েই সূত্রপাত, তারপরেই নো এন্ট্রি তৃণমূল পোস্টার। বাড়ির টাকা আটকে রেখেছে? হ্যাঁ, বাড়ির টাকা ফোন এবং সেভ ইনস্টলমেন্ট আটকে রেখেছে। কি পৌরসভার থেকে? আমার মা 3 বার গেছিল, পরিষ্কার বলেছে আমি নাকি কাকে কিস্তি দিয়েছি। এবার পৌরসভায় গেছিলাম, পৌরসভায় বলছে
যে আপনার ছেলে খিস্তি দিয়েছে। কাকে খিস্তি দিয়েছে? প্রিয় দত্তের বাড়িতে আমরা গেছিলাম, পাকিস্তানের পতাকা পুড়িয়েছিলাম ভাতশালা মোড়ে। তারপরের থেকে তারপরের থেকেই 4th and 5th ইনস্টলমেন্ট পুরো আটকে রাখা। তুমি কি বিজেপি করো? বিজেপির সঙ্গে যুক্ত, বর্তমানে বিজেপি করছি না, হিন্দু সংগঠন করছি। তাহলে বিজেপির সঙ্গে যুক্ত থাকাতেই কি আবাসের টাকা আটকে দেওয়ার অভিযোগ? পোস্টার কাণ্ডে থানায় অভিযোগও দায়ের করেছে তৃণমূল। বাবা মার সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, রাত্রেবেলা ছেলেটা 12টা-1টা পর্যন্ত গাঁজা টাজা খেয়ে বাড়িতে ঢোকার পরে এই সমস্ত ওর মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে তৃণমূল মানেই খারাপ। এবং যেটা বুঝতে পারলাম, ছেলেটি এর আগেও অন্য কেস ওর নামে অনেকগুলো থানায় অভিযোগ আছে। তার অন্যায়টা কি আছে? তার অন্যায়টা তার বাড়িতে সে পোস্টার লাগিয়েছে। প্রত্যেকের মতামত জানানোর অধিকার আছে। তার বাড়িতে কাকে আনবে কাকে আনবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কাকে পছন্দ না পছন্দ সে সেটা লিখেছে। তাতে তৃণমূলের এত জ্বালা কোথায় হচ্ছে? পুলিশের যুক্তি, গণপিটুনির মতন ঘটনা ঘটতে পারে, তাই শুভমকে থানায় নিয়ে আসা হয়। পরে অবশ্য শুভমকে ছেড়েও দেওয়া হয়েছে। কাউন্টিং এর জন্য বুঝতে পারবে আদা কেমন ঝাল। আদার ঝাল যে ভেতরে ভেতরে হয়, সেটা কিন্তু হুমায়ুন কবিরের এই ঝাল। নামটা একটু ভুল হয়ে গেছে, ওটা জামাত উন্নয়ন পার্টি করতে। जितनी चाबी भरी राम ने उतना चले खिलौना। राम ने भरा है चाबी, राम ने भरा है चाबी, उतना चला है खिलौना। 2 লক্ষ ভোট 1,60,000 যেদিন হুমায়ুন কবিরের দলের পক্ষে পড়বে, আপনার সরকার চিৎপটাং হয়ে ওই ভাগীরথীতে পড়বে। এখন ওকে দিয়ে কেউ কিছু বলাতে হবে। যারা বলাচ্ছে তাদের কথা, এই তো এই যে দম দেয়া পুতুল। তৃণমূল বিপদে পড়বে, এটা নিয়ে অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলের জিরো করব। ওদিকে অশোকনগর কল্যাণগড়ে সেই তরুণ যার বাড়ির ছবি দেখাচ্ছিলাম, তিনি বাড়ির দরজায় লাগিয়েছেন তৃণমূল নো এন্ট্রি। আর এদিকে রাজনীতির মঞ্চে, বাংলার রাজনীতির মঞ্চে নতুন এন্ট্রি হলো নতুন পার্টির, জনতা উন্নয়ন পার্টি। চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেবের নিশানায় মূলত কারা বা কে? মুসলমানদেরকে আপনি বলছেন দুধেল গায়। কি দিয়েছেন মুসলমানদের? আপনি কটা মুসলিমকে চাকরি দিয়েছেন? মুসলমানদের ভালোবাসা। মুসলমান অত বোকা নেই, মুসলমান অনেক শক্তিশালী জায়গায় পৌঁছেছে। একটা কথা আছে না কবিগুরুর, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। মুসলমানরা তোমাকে জবাব দেবে। এরকম চ্যালেঞ্জ আমরা অনেক দেখেছি, এইসব কথাবার্তা আমরা অনেক শুনেছি, অনেক দেখেছি। ফলে দল যারা ঘুরে ঘুরে আসে, ঘুরে ঘুরে যারা বিভিন্ন দলে রাজনৈতিক পর্যটক, তাদের মুখ থেকে এইসব কথাবার্তার কোনো ভ্যালু আছে বলে আমরা মনে করি না। এই কোনাল ঘোষ আবার বলছে ক্ষমতা থাকলে ব্রিগেডে করে দেখাক। হ্যাঁ কোনাল ঘোষ, হ্যাঁ মমতা ব্যানার্জি, তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি ব্রিগেড ময়দানে সভা করে দেখাবো। তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার ব্রিগেড। তো সিপিএমও ভোটের আগে একবার ব্রিগেড করে, তারপর শূন্য পায়। ব্রিগেডের সঙ্গে কি সম্পর্ক আছে? উনি ব্রিগেড করলে কিছু অন্য দল লোকজন পাঠাবে যারা একটু এইসব জিনিস হাওয়া দিতে চায়। আতাহার সাহেব, তার বয়স 66 বছর, তিনি আমার দলের কমিটিতেও আছে। তিনি আজ সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে এখানে আসার কথা ছিল। রাত্রি 10টার সময় জনাব ফিয়াদ হাকিমের কিছু গুন্ডা গিয়ে তার বাড়িতে তার মিসেসকে, তার স্ত্রীকে, তার ছেলেকে অনেক ধমকি দিয়ে এসছে। আমি ফিয়াদ সাহেবকে বলছি, আমার যেদিন মাথা গরম হবে সেদিন কিন্তু আপনাকে প্রয়োজন হলো এই ব্রিগেডের সভা থেকেই
লক্ষ লক্ষ লোক নিয়ে গিয়ে আপনার মেয়র অফিস ঘিরবো। ওই ব্রিগেড আসবে তো, আমি জল প্রচুর ট্যাঙ্ক দিয়ে দেবো যাতে মাথায় ঢেলে ঠান্ডা করে। কিছু বলবেন তার আজকে এই যে হুমায়ুন কবির নিশানা করছেন তৃণমূলকে, ফিরহাদ হাকিম বলছেন তো, কিন্তু আজকেই ফার্স্ট হাফে আপনাদের দেখিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এ লড়াই বাঁচার লড়াই, আমাদের বাঁচার লড়াই। কোনো কানেক্ট আছে নাকি? ওদিকে তখন নেতাজি ইন্ডোরে পিএলএদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কে বা কারা, তিনি একটা নাম ব্যবহার করেছেন, তিনি বলছেন ভ্যানিশ কুমার। এটা কে? আমরা যা লক্ষ্য করলাম ওরা ভুলে গেছে যাদের নাম বাদ দিচ্ছে, আরো 1.5 কোটি নাম নাকি বাদ দিতে হবে। বিজেপির খোকা বাবুদের আবদার। খোকা বাবু কাকে বলেছেন তো আমি জানি না, আমি তো খোকা নই, 55 বছর আমার হয়েছে 15ই ডিসেম্বর। বিজেপির খোকা বাবুদের আবদার, হাত ঘোরালে নাড়ু পাবো, নাড়ু নিয়ে ভোটে জিতবো, নির্বাচন কমিশনকে কাজে লাগাবো। 55 বছরের কোনো লোককে খোকা বলা হয় না। কাকে বলেছেন আমার জানি না, জানা নেই, তবে আমি বাবু সোনার মতো নই, এটুকু বলতে পারি। কে করবে এবার বঙ্গের রাজনীতির লক্ষ্যভেদ? 2026-এর আগে ভোটে গরম বাংলা, সেখানে হাত ঘোরালেই নাড়ু পাওয়া যাচ্ছে। ওই যে বলছিলেন হাত ঘোরালেই নাড়ু, এবার দিল্লির নাড়ু। আমার কি আশঙ্কা হয় জানেন, যে খুশি নাড়ু পাক, জটা খুশি নাড়ু পাক, কিন্তু বাংলার ভাগ্যাকাশে যাতে নাড়ু দেখা না যায়, এটাই মোদ্দা কথা। সাধারণ মানুষের হাতে যাতে ওই গোল গোল নাড়ু থেকে না যায়, এটাই সব থেকে বেশি চিন্তার এবং উৎকণ্ঠার। লাড্ডু, দিল্লি কা লাড্ডু খেয়ে সন্তুষ্ট হয়নি, বাংলা কা লাড্ডু না, বাংলার রসগোল্লা আছে। মুর্শিদাবাদের একটা ছানা বড়া খেলেই পেট ঢাই ঢাই করবে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জুড়া ফুলের জিরো করব, জিরো করব, জিরো করব। তৃণমূল বিপদে পড়বে, এটা নিয়ে অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে প্রতারিত মুসলিমরা সরে যাচ্ছে এবং তারা কোথাও নওশাদের হাত ধরছে, কোথাও হুমায়ুন সাহেবের কাছে যাচ্ছে, কোথাও মিমের হাত ধরছে। আর বর্ধমানের একটা ল্যাংচা খেলেই, আর জয়নগরের একটা মোয়া খেলেই, মাথায় রাখো ভালো করে। আর মাত্র আপনি 4 মাস কয়েকদিন আছেন, আপনি ভালো করে কেক খান, এক্সমাস পালন করুন, নলেন গুড়ের পায়েস খান, জয়নগরের মোয়া খান, আর যা যা আনন্দ করতে চান করে নেন। এপ্রিল মাসের পরে আপনাকে কেউ কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আর বলবে না, যেহেতু আপনি আমার কাছে হেরেছেন। আপনাকে এবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলবে। कोई भी धर्म स्थान सरकार बनावे, इसका विरोध है, ये नियम नहीं है। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস তারা যদি মন্দির করেন তাহলে বিজেপি আরএসএস এর মনে দুঃখ হয়। सरकारें आती जाती है, धर्म सदैव रहता है, इनको इस राजनीति में संपर्कित नहीं करना चाहिए। ওরা হিন্দুত্বের এজেন্সি নিয়ে রাখেনি। একটু দিলীপ ঘোষ তো পুরনো আরএসএস, ওনাকে ডেকে একটু জিজ্ঞাসা করে নিন না মন্দির কেমন লেগেছিল। সাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন দিলীপ ঘোষ, পুরো শুয়ে পড়ে। लेकिन जहां तक मेरी जानकारी है कि ये नियम के विरुद्ध हो। কলকাতায় এসে সরকারি অর্থে দীঘার মন্দির তৈরি হওয়াকে কেন্দ্র করে যে বিতর্ক এতদিন ঘুরপাক খাচ্ছিল, তাতে নতুন করে ঘি ঢেলে দিলেন আরএসএস প্রধান। সংঘ প্রধান মোহন ভাগবত বলে গেলেন, কলকাতায় বসে বলে গেলেন, মন্দির বা মসজিদ যে কোনো ধর্মের উপাসনা স্থল কোনোটাই সরকারি অর্থে তৈরি করা উচিত নয়। কেন নয় সেই ব্যাখ্যাও দিয়েছেন আরএসএস প্রধান। তিনি বলছেন ভারত ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক দেশ। শুনুন ভাগবত কি বলছেন। तो नियम क्या है भाई, सरकार के लोग कोई होंगे तो बता सकते हैं। मुझे लगता है कि हमारा क्या सेक्युलर और सोशलिस्ट वगैरह है ना सब, तो उसमें शायद मंदिर या कोई भी धर्म स्थान सरकार बनावे,
इसका विरोध है, ये नियम नहीं है, ऐसा न करे, यही नियम है। দেখুন, মন্দির যে সরকারি টাকায় বানানো যায় না, মন্দির কেন, কোনো সম্প্রদায়ের, কোনো ধর্মের, কোনো উপাসনা স্থল সরকারি টাকায় বানানো যায় না, সেটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না? তিনি বিলক্ষণ জানেন। বিতর্ক হতে পারে বলেই কায়দা করে দীঘার জগন্নাথ মন্দিরকে সরকারি খাতায় কালচারাল সেন্টার বলে উল্লেখ করা হয়েছে। শাসকের মুখপাত্রের গায়ে কিন্তু ফোস্কা পড়েছে ভাগবতের কথা শোনার পর। ওরা হিন্দুত্বের এজেন্সি নিয়ে রাখেনি। মোহন ভাগবতজি দুর্গাপুজোর কার্নিভালটা এখানে মমতা ব্যানার্জি করেছেন। এটা পশ্চিমবঙ্গের মাটি। ওই রেড রোডে ঈদের নমাজ হয়, ওই রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল হয়। সব ধর্মের মানুষ থাকে সব জায়গায়। ব্যাস, এই উত্তরে আসল উত্তরটাই ডাইলিউটেড হয়ে গেল। বিতর্কটা মন্দির বা মসজিদ তৈরি করা নিয়ে নয়, বিতর্কটা হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারের অর্থে তৈরি হওয়া নিয়ে। এনিওয়েজ, সরকার কি রাজকোষের টাকা খরচ করে মন্দির গড়তে পারে বা অন্য কোনো সম্প্রদায়ের কোনো উপাসনা স্থল তৈরি করতে পারে? এই বিতর্ক ডে 1 থেকে উঠেছিল। 2024-এর এপ্রিলে যেদিন দীঘায় জগন্নাথ মন্দির কোট আনকোট কালচারাল সেন্টার সবার জন্য খুলে দেওয়া হলো, সেদিন থেকেই, তার আগে থেকেই বোধ করি, সব থেকে বেশি সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরাও দীঘার জগন্নাথ মন্দিরকে মন্দির বলে মানতে চাননি, কারণ সরকার বলছে ওটা কালচারাল সেন্টার। তাদের যুক্তি আছে, এতগুলো মাস পর এই মন্দির প্রসঙ্গ হয়তো নতুন করে আর উঠতো না, ভোটের প্রচারে হয়তো উঠতো, যদি না প্রশ্নের মুখে পড়তে হতো স্বয়ং মোহন ভাগবতকে। আরএসএস প্রধান মোহন ভাগবতকে প্রশ্ন করা হয়েছিল, আবার বলছি প্রশ্ন করা হয়েছিল, যে সরকারি টাকায় তৈরি জগন্নাথ মন্দির নিয়ে আপনি কি ভাবছেন? তিনি কোনো নির্দিষ্ট একটি মন্দিরের কথা বলেননি, তিনি একটা জেনারিক উত্তর দিয়েছেন। জেনারিক ওষুধ হয় যেমন, ঠিক সেই রকম জেনারিক আনসার দিয়েছেন, কিন্তু বাংলার শাসক দল সেটা গায়ে মেখে নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস তারা কিছু করলে তখন সমস্যা। তারা যদি মন্দির করেন তাহলে বিজেপি আরএসএস এর মনে দুঃখ হয়। তার কারণ হচ্ছে ওরা ভাবে ওরা হিন্দুত্বের এজেন্সি নিয়ে রেখেছে। तो सोमनाथ मंदिर बनाया, गृहमंत्री थे प्रत्यक्ष सरदार वल्लभ भाई पटेल, राष्ट्रपति गए थे उसका, लेकिन सरकार का पैसा नहीं लगाया, समाज ने इकट्ठा किया, मंदिर बना। राम मंदिर बना, इतना बड़ा, सुप्रीम कोर्ट के निर्णय से बना। सरकार को कहा गया ट्रस्ट करो, ट्रस्ट किया, ऐसा सरकार ने नहीं दिया, हम सब लोगों ने दिया। মোহন ভাগবতজি এই যে দীঘা, সেখানে জগন্নাথ দেবের মন্দির যেমন হয়েছে, তেমনি তাকে কেন্দ্র করে যে একটা পর্যটন এবং গোটা এলাকার আর্থিক উন্নয়ন। और ये जो मंदिरों बनाने की बात है, सरकार ने नहीं करनी। हाँ, मंदिरों की सुरक्षा की व्यवस्था की, मंदिरों के पैसे का अपहरण रोक दिया, ये सब सरकार कर सकती है, करना भी चाहिए, परंतु अपने पैसे से मंदिर बनाना, ये ऐसा नियम है पता नहीं, उन नियमों की बारीकियों में जाके कुछ निकाला भी जा सकता है, लेकिन जहां तक मेरी जानकारी है कि ये नियम के विरुद्ध हो। এই ইস্যুতে সংঘ প্রধানকে পাল্টা খোঁচা দিতে দিলীপ ঘোষের প্রসঙ্গ টেনে এনেছেন কুণাল ঘোষ। আরএসএস থেকে উঠে আসা দিলীপ বাবু মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সস্ত্রীক সেই দিন, দীঘার মন্দির উদ্বোধনের দিন যিনি সেখানে গিয়েছিলেন, বিস্তর কৌতূহল তৈরি হয়েছিল এবং সুকান্ত মজুমদার, শুভেন্দু বাবুদের যথেষ্ট ঝামেলায় ফেলে দিয়েছিলেন কিন্তু দিলীপ বাবু। আপনি একটু দিলীপ ঘোষ তো পুরনো আরএসএস, ওনাকে ডেকে একটু জিজ্ঞাসা করে নিন না মন্দির কেমন লেগেছিল। সাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন দিলীপ ঘোষ, পুরো শুয়ে পড়ে, পুরো। আমি তো দুজনেরই ভক্ত, ভগবান রামকেও মানি, জগন্নাথকেও মানি। তো আজ ভগবান এত দূর হেঁটে এসছেন পুরী থেকে, আমি এইটুকু এসে ওনাকে দর্শন করলাম। আর জগন্নাথ তো উড়িষ্যার দেবতা, কিন্তু জগন্নাথ হচ্ছেন জগতের নাথ, তার কৃপা সবার দরকার আছে। উনি যদি এত দূর আসেন আশীর্বাদ দিতে, আমি এইটুকু আসবো না? ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক আছে, আমি যাব, ওই বাজ বিচার কার মন্দির কে করেছে, কি রাজনীতির মধ্যে পড়ার দরকার নেই। হ্যাঁ, আগে একা আসতাম, এখন স্ত্রীর সঙ্গে আছেন, তো দুজন মিলেই তীর্থ করতে হবে। দল করেনি, কিছু কিছু লোকের অসুবিধা হয়, তারা করেছে, তাদের কিছু যায় আসে না।
मुझे लगता है कि सरकारें आती जाती है, धर्म सदैव रहता है, रिलीजन्स भी लंबे चलते हैं, भगवान के पास ले जाने वाले रास्ते होते हैं, इनको इस राजनीति में संपर्कित नहीं करना चाहिए।